নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অভিশপ্ত বাড়ি, কলমে মিঠু রায় চক্রবর্তী। খুব জলের তরে বাড়িটা পেয়ে গেছে বিকাশ। মেদিনীপুর শহরের বুকে 6 কাঠা জায়গার ওপর বাড়িটার পজিশন ভীষণ লোভনীয়। 3 কাঠা জায়গার ওপর সুন্দর ডিজাইনের একতলা বাড়িটা। সামনে একটা গ্যারেজ, গ্যারেজের সামনে একটু এগিয়ে গিয়ে গাড়ি ঢোকানোর সুদৃশ্য বড় একটা গেট, পাশে লোহার একটা ছোট গেট লাগানো। বাড়িটার পাশে 3 কাঠা মতো ফাঁকা জায়গায় গাছগাছালিতে ভরা। 3টে আম্রপালি, 2টো হিমসাগর আমের গাছ, একটা সবেদা গাছ, পেয়ারা গাছ, কাগজি লেবুর গাছ লাগানো আছে। বাকি জায়গা আগাছার ঝোপ হয়ে আছে। পুরো জায়গাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে 3টি প্রমাণ সাইজের বেডরুম, বিরাট ডাইনিং হল, আলাদা কিচেন, ছোট্ট ঠাকুরঘর, 2টো বাথরুম বিদ্যমান। পুরো বাড়িটার মেঝে সুদৃশ্য সাদা মার্বেল দিয়ে মোড়া, সিঁড়িতে সুদৃশ্য স্টিলের কারুকাজ করা। এত সুন্দর বাড়িটা দেখে মোহনা ব্রোকার সুকুমার শাহকে প্রশ্নটা করেই ফেলে, এত যত্ন নিয়ে তৈরি করা বাড়িটা মিস্টার মহাপাত্র কেন বিক্রি করে দিচ্ছেন? উনি তো বসবাসের জন্যই বাড়িটা তৈরি করেছিলেন, তাই না? মোহনার প্রশ্নে মুখে পানের থুতুটা পিচ করে পাশে ফেলে দিয়ে সুকুমারবাবু বলেন, মিস্টার অমরেশ মহাপাত্রের আদি বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। দীর্ঘদিন উনি মেদিনীপুর কলেজে অধ্যাপনা করেছেন। তখন উনি ভেবেছিলেন এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাবেন, তাই শহরের বুকে জায়গা কিনে এই বাড়িটা তৈরি করেছিলেন। এখন উনি রিটায়ার্ড করছেন। ওনার মেয়ে দিল্লিতে চাকরি করে, তাই এখানে আর ওনাদের মন টিকছে না। রিটায়ার্ড করার পর মিস্টার অ্যান্ড মিসেস মহাপাত্র বালেশ্বরে ওনাদের পৈতৃক বাড়িতে ফিরে গেছেন। ওখানে ওনাদের সব জ্ঞাতি কুটুম্ব আছে। শেষ বয়সে গ্রামের বাড়িতে থাকবেন, এটাই ওনাদের মনোগত ইচ্ছা। তাই ওনারা আমার ওপর দায়িত্ব দিয়ে গেছেন বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। সেজন্য আমি আপনাদের মতো বিভিন্ন খদ্দেরকে বাড়িটা দেখাচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় ম্যাডাম, তাহলে দরদামে আটকাবে না। আমি মিস্টার মহাপাত্রকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আহ মৌ, ওনাকে এত প্রশ্ন কেন করছো? এসো এদিকে, এসো, বাগানটা দেখবে, এসো। বিকাশের ডাকে মোহনা তার কাছে আসে। মোহন একটা হাত ধরে বাগানের দিকে টেনে নিয়ে যেতে যেতে বিকাশ ফিসফিসিয়ে বলে, মিস্টার সাহার সঙ্গে তোমাকে এত সব কথা বলতে হবে না। এই লোকটা ঠিক সুবিধার নয়। এরা জমি বাড়ির দালালি করে, মাছ থেকে কত কমিশন খায় জানো? আমি এই বাড়িটার মালিক মিস্টার অমরেশ মহাপাত্রের সঙ্গে নিজে ফোনে যোগাযোগ করেছি। ওনাদের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। বাড়িটা বিক্রি করতে উনি খুব আগ্রহী। 20 লাখ টাকা আমাদের কথাবার্তা প্রায় ঠিক হয়ে গেছে। এখন তুমি শুধু দেখে বলো বাড়িটা তোমার পছন্দ কিনা। তুমি হ্যাঁ বলে আমি ডিল ফাইনাল করে দেবো। স্বামীর মুখের দিকে তাকিয়ে মোহনা বলে, বাড়িটা তো আমার খুব পছন্দ, আর সবচেয়ে বেশি পছন্দ পাশের এই ফাঁকা জায়গাটা। আর বাড়তি পাওনা এতগুলো কাজ। তবে 20 লাখ টাকা তুমি অ্যারেঞ্জ করতে পারবে? টাকাটা তো অনেকটা। টাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না মোহনা, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। তোমার পছন্দ কিনা বলো। বিকাশের হাতটা নিজের হাতের মধ্যে জড়িয়ে ধরে আহ্লাদে গদগদ হয়ে মোহনা বলে, তাহলে নিয়েই নাও এই ফাঁকা জায়গাটায়। আগাছাগুলো পরিষ্কার করে আমি সবজির চাষ করব। এখানে অনেক সবজি হবে, আর আমাদের সবজি কিনতে হবে না। তারপর প্রাচীরের ধারে ধারে রকমারি ফুল গাছ লাগাবো। দেখবে এই বাড়িটার ভোল আমি পাল্টে দেবো। ভেতরে 3টে বেডরুমের একটাতে বুকুন থাকবে। বুকুনের 7 বছর বয়স হয়ে গেল। ওকে এবার আলাদা বেডরুমে একা শোয়া অভ্যাস করাবো। আর পাশের বেডরুমটায় তুমি আর আমি থাকবো, আর অন্য বেডরুমটা গেস্টদের জন্য রাখবো। আরে মৌ, থামো থামো, একেবারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে নিচ্ছ যে। আমি তাহলে মিস্টার মহাপাত্রের সঙ্গে কথা বলে নিই। হাসতে হাসতে বলে বিকাশ। মাস দুয়েকের ভেতর বাড়িটা কিনে খুব ধুমধাম করে গৃহপ্রবেশ করে বিকাশ মোহনা। মোহনাকে বিয়ে করার পর থেকে বিকাশের বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। বিকাশের বাবা মা আজও মোহনাকে মেনে নেয়নি। এতদিন বিকাশ মোহনা ও 7 বছরের মেয়ে বকুনকে নিয়ে মোহনার বাপের বাড়ির পাশের পাড়ায় ভাড়া থাকত। বিকাশ কলকাতার একটা কোম্পানিতে সেলস ডিপার্টমেন্টে আছে। বেতন বেশ ভালোই পায়, তবে তাকে প্রায় বাইরে যেতে হয়। সেই জন্য সে কলকাতায় মোহনা আর বকুনকে নিয়ে যেতে সাহস পায়নি। অনেক দিন ধরে সে একটা বাড়ি কেনার সন্ধানে ছিল। অবশেষে মেদিনীপুর শহরের বুকে বাড়ি কিনতে পেরে সে একটা স্বস্তি শ্বাস ছাড়ে। গৃহপ্রবেশের পর নতুন বাড়িতে মোহনা ও বকুনকে রেখে কলকাতায় ফিরে যায় বিকাশ।
মেদিনীপুর থেকে ট্রেনে কলকাতার দূরত্ব এমন বেশি কিছু না হলেও তার পক্ষে ডেইলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়। তাই প্রত্যেক সপ্তাহে শনিবার রোববার বাড়ি ফিরবে এই প্রতিশ্রুতি দিয়ে সে তার কর্মক্ষেত্রে চলে যায়। নতুন বাড়িতে মেয়ে ও নাতনির কাছে থাকতে আসে মোহনার বৃদ্ধা মা। সন্ধ্যেতে বাড়ির বড় গেট ও ছোট গেট লাগিয়ে দিলে তারা পুরো নিরাপদ। তাছাড়া পুরো পাড়ার মধ্যে তাদের বাড়িই বড়, চারপাশে আরও অনেক বাড়ি আছে, তাই এখানে ভয়ের কিছু নেই। নতুন বাড়িতে বেশ কয়েকটা দিন কেটে যায় মোহনার বকুনের। বকুনের স্কুল আরম্ভ হয়ে গেছে। সকালে রান্নাবান্না করে নিয়ে বকুনকে স্কুল বাসে তুলে দিয়ে বিশ্রাম পায় মোহনা। তারপর তার অখণ্ড অবসর। তখন সে ঘরগুলো গোছকাজ করেই নিজের ইচ্ছে মতো সাজায়। বকুনের নামে একটা ঘর থাকলেও রাত্রে বকুন ওর সঙ্গেই শুয়ে থাকে। আজ বকুনের ঘরে ঢুকেই কপাল কুঁচকে যায় মোহনার। স্টাডি টেবিলটা ঘরের মাঝে এলো কিভাবে? এটা তো জান্নার ধারে ছিল। টেবিলটাকে কে সরিয়ে সিলিং ফ্যানের নিচে দিয়ে এসেছে? মা নাকি বকুন? নিজের মনে গজগজ করতে করতে টেবিলটা জান্নার ধারে সে আবার সরিয়ে দেয়। 3টে বকুলের স্কুল বাস আছে, আর ঝমঝম বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে বকুনকে সে আনতে গিয়েছিল। বকুনকে নিয়ে ফিরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় তার। পুরো মেঝেতে জল কাদায় পায়ের ছাপ। কে যেন কাদা পায়ে ঘরের মধ্যে ঢুকেছে। মা মা দেখে যাও তুমি কি করেছো। মেয়েটাকে নিভানানি দেবী দিবানিদ্রা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখেই ফুঁসে ওঠে মোহনা। কাদা পায়ে ঘরে ঢুকেছো কেন? পাটা বাইরে ধুয়ে নিতে পারতে তো। পুরো ঘর কেমন জল কাদার ছাপ পড়েছে। দেখতে পাচ্ছ তুমি আমি এত কষ্ট করে ঘর পুছলাম, দিলে তো সব নষ্ট করে। নিভাননী দেবী আশ্চর্য হয়ে বলেন, আমি তো বাড়ির বাইরেই যাইনি, আমি তো ঘুমোচ্ছিলাম। আমার পায়ে কাদা লাগবে কীভাবে? দেখ আমার পা শুকনো। মায়ের কথা শুনে প্রচণ্ড রকম অবাক হয়ে যায় মোহনা। মা দেখো, কাদা পায়ের ছাপগুলো কেমন আমার রুমের কাছে এসে থেমে গেছে। তাড়াতাড়ি বকুনের রুমটা খুলে মোহনা সাথে সাথে একটা বিশ্রী বাজে পচা গন্ধ এসে নাকে ঝাপটা দেয় তাদের। ওহ মা, কি পচা গন্ধ! কিছু পচেছে নাকি? ছি, আমার গাটা কেমন গোলাচ্ছে। তুই স্কুলে চলে যাওয়ার পর আমি তো তোর রুমটা গোছালাম, তখন তো গন্ধ পাইনি। ইঁদুর হতে পারে মৌ, রুমের ভেতরে হয়তো ইঁদুর মরে পচে আছে। নিভাননী দেবী মন্তব্য করেন, তাহলে তো বকুনের বইপত্র সব কেটে কুচি কুচি করে দেবে। কথাটা বলেই ভেতরে লাইটটা জ্বেলে দেয় মোহনা। এলইডি বাল্বের আলোয় ঘর ভেসে যায়। সেই আলোয় মোহনা বিছানার দিকে তাকে স্তব্ধ হয়ে যায়। বিছানার সাদা চাদরটা কুঁচকে জড়ো হয়ে আছে। পুরো চাদর জুড়ে জল আর কাদার ছোপ ছোপ দাগ। এটা কিভাবে হলো? কে করলো? বকুন স্কুল যাওয়ার পর আমি তো চাদরটা পাল্টেছি। মা, ও মা, এসব কি হচ্ছে বলো তো? বিস্ফারিত নেত্রে তারা মা মেয়ে দুজন দুজনকে দেখে যায়। পুরো বিকেলটা ভীষণ মন খারাপে কাটে মোহনার। তাদের নতুন কেনা ঘর, সেখানে হঠাৎ এসব কি হচ্ছে? ওদিকে বিকাশের কাজের চাপ প্রচণ্ড। সন্ধ্যের দিকে সে ফোনে মোহনা ও বকুনের সঙ্গে কথা বলে। মোহনা বিকাশকে এই ঘটনা কিছুই বলে না, পুরো চেপে যায়। মানুষটা দূরে আছে, এসব শুনে যদি টেনশন করে। সন্ধ্যা থেকে ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হয়েছে। তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে মোহনা মা ও মেয়েকে নিয়ে একটা ঘরে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভাঙে তার। কারেন্ট চলে গেছে। ঘরের মধ্যে দম বন্ধ করা চাপচাপ অন্ধকার। তারপর আবার প্রচণ্ড গরম লাগছে। প্রচুর জল তেষ্টা পায় মোহনার। রাত্রে রুমে জল রাখতে আজ ভুলে গেছে। মোবাইলের টর্চ জেলে সে ধীরে ধীরে বেডরুম থেকে বাইরে ডাইনিংয়ে আসে। ডাইনিং টেবিল থেকে জলের বোতলটা নিয়ে অনেকটা জল খায়। তারপর ফিরে আসতে গিয়ে পাশে বকুনের রুমের দিকে চোখ যায়। রুমের দরজাটা হাঁ করে খোলা। সন্ধ্যেতেই তো ওই রুমের দরজাটা আমি নিজের হাতে বন্ধ করেছি, তাহলে খুললো কিভাবে? বকুন কি খুলে রেখে দিয়েছে? বকুনের রুমে দরজাটা বন্ধ করতে গিয়ে ঘরের মধ্যে এক ঝলক তাকায় মোহনা। মোবাইলে ফ্ল্যাশের আলোয় পরিষ্কার দেখতে পায় সিলিং ফ্যান থেকে একটা বড় ছেলের দেহ ঝুলছে। ছেলেটা বড় বড় দু চোখ মেলে স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোহনার চোখের সামনে সেই মৃতদেহটা প্রচণ্ডভাবে দুলতে আরম্ভ করে। মৃতদেহের হাত পা গায়ের মাংস খুলে খুলে পড়ছে। প্রচণ্ড দুর্গন্ধে ঘরের বাতাসটা ভরে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে মোহনার। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না।
তার চোখের সামনে একটা কঙ্কাল ফ্যান থেকে ঝুলছে। প্রচণ্ড রকম হা হা হি হি অট্টহাসিতে ঘরটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। সিলিং ফ্যান থেকে কঙ্কালটা দুলতে দুলতে মোহনার দিকে তাকিয়ে অট্টহাস্য করছে। প্রচণ্ড ভয়ে দম বন্ধ হয়ে আসছে মোহনার। এই দৃশ্য দেখে নিজের স্নায়ুতন্ত্রের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরে আসতেই বিছানায় ধড়পড় করে উঠে বসে মোহনা। আমি আমি কোথায়? বকুন, বকুন, কই মা? আমি আর এখানে থাকবো না, এ বাড়িতে ভূত আছে, চলো আমরা এ বাড়ি ছেড়ে পালাই। মোহনা, আপনি শান্ত হন, আপনার শরীর খুব খারাপ, আপনার প্রচণ্ড জ্বর এসেছে, আপনার মা ও মেয়ে ঠিক আছে, আপনি প্লিজ একটু শান্ত হন। বিছানার পাশে বসে একজন মাঝারি বয়সের ভদ্রমহিলা ও চেয়ারে বসা একজন ভদ্রলোকের মুখের দিকে ফ্যাল করে তাকায় মোহনা। নিভাননী দেবী বলে, সকালে ঘুম থেকে উঠে তোকে কোথাও দেখতে পাইনি, তারপর দেখি তুই বকুনের ঘরেতে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছিস, জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে। কি করব? আমি তো এখানের কাউকে চিনি না, তাই কোনো উপায় না পেয়ে পাশের বাড়ি থেকে এদের ডেকে আনি। আচ্ছা মৌ, তুই তো আমাদের সাথে শুয়েছিলি, তাহলে মাঝরাতে ও ঘরে গেলি কিভাবে? মায়ের কথায় মাঝরাতের মধ্য আতঙ্কের যে ফুটে ওঠে মোহনার চোখে মুখে। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সে পুরো ঘটনা খুলে বলে। মা, তুমি বিশ্বাস করো, আমি ঠিক দেখেছি ওই ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ছেলেটা ঝুলছিল। বকুন কোথায়? ও ঘরে যেন কেউ না যায়। চেয়ারে বসে থাকা সেই ভদ্রলোক এতক্ষণে কথা বলেন। কেউ আপনার কথা বিশ্বাস না করলেও আমি করছি মিসেস মোহনা। এবাড়ির একটা ইতিহাস আছে। আজ থেকে 10-11 বছর আগে এই বাড়িতে একটা দুর্ঘটনা হয়। প্রফেসর অমরেশ মহাপাত্রের একমাত্র ছেলে সৌমিক ওই রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সৌমিক খুব মুখচোরা, লাজুক এবং প্রচণ্ড বুদ্ধিমান ছেলে ছিল। পাড়ার সবাই ওকে ভালোবাসত। ও যে এমন একটা বোকা বোকা কাজ করবে পাড়ার কেউই ভাবতে পারেনি। শুনেছি কোন মেয়ের প্রেমে ধোকা খেয়ে নাকি গলায় দড়ি দিয়েছিল সৌমিক। অমরেশ মহাপাত্র ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে বালেশ্বরে গিয়েছিলেন। সৌমিক একাই ছিল বাড়িতে। কি গো স্বপ্না, তোমার মনে আছে না সেদিনের ঘটনাটা? মোহনার পাশে বসা ভদ্রমহিলা বলেন, তা আবার মনে নেই? পাড়ায় সে কি হুলস্থুল কাণ্ড গো! পাশাপাশি বাড়ি হলেও আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি। 2 দিন পর এ বাড়ি থেকে বিকট পচা গন্ধ পেয়ে পুলিশের খবর দেওয়া। পুলিশ এসে যখন বাড়ির দরজার তালা ভেঙে শ্রমিককে উদ্ধার করে, তখন তার লাশে পচন ধরেছে। পাশের স্টাডি টেবিলে রাখা ডায়েরি থেকে ওই সুইসাইডের রহস্য উদ্ধার হয়। শ্রমিক যেদিন সুইসাইড করে, পুলিশের অনুমান অনুযায়ী সেই দিনটা ছিল মঙ্গলবার, অমাবস্যা তিথি। ও মাই গড মোহনা, গতকালই তো অমাবস্যা ছিল। তুমি কি তাহলে শ্রমিকের প্রেতাত্মাকে দেখেছ? এতদিনেও শ্রমিকের মুক্তি হয়নি তাহলে। এজন্যই মনে হয় মহাপাত্র বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছেন, আর বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। শ্রমিকের আত্মা তাহলে এই বাড়িতে রয়ে গেছে, আর ওনারা এই কথা খুব ভালোভাবে জানেন। মোহনা তাড়াতাড়ি বকুনকে বুকে চেপে ধরে ওর ঘর সংসারের ওপর একবার চোখ বুলিয়ে নেয়। মা চলো, আমরা এখান থেকে পালাই, আমার ভয় করছে। বকুনকে নিয়ে কিছুতেই আমি আর এই অভিশপ্ত বাড়িতে থাকবো না। সেদিন বেশ জামা কাপড় গুছিয়ে নিয়ে ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে যায় মোহনা। বেশ কয়েকদিন পর মোহনা আর বিকাশ দুজনে বালেশ্বরে গিয়ে মহাপাত্র দম্পতির সঙ্গে দেখা করে ও তাদের সব কথা পরিচয় দেয়। অত্যন্ত চেপে ধরতে অমরেশ মহাপাত্রের স্ত্রী গীতাদেবী স্বীকার করেন, সোম আমার ছেলে ওই বাড়িতেই রয়ে গেছেন, ওর আত্মার মুক্তি হয়নি। আমরা অনেকবার ওর জন্য পূজা পাঠ, শান্তিযজ্ঞ, হোম সব করিয়েছি, কিন্তু সৌমও বাড়ি ছেড়ে যায়নি। ও প্রচণ্ড ঘর কুনেছিল, সারাদিন নিজের স্টাডি টেবিলে বসে পড়াশোনা করত। ওই বাড়িতে থাকতে ওকে আমরা অনেকবার অনুভব করেছি, চাক্ষুষ দেখেছি, তাই ও বাড়ি ছেড়ে চলে এসেছি। আমার স্বামীর উচিত ছিল বাড়িটা বিক্রি করার আগে সব কথা আপনাদের খুলে বলা, কিন্তু উনি বলেননি। আপনারা আমাদের প্লিজ ক্ষমা করে দেবেন। অভিশপ্ত বাড়িটা কিনে মোহন আর বিকাশ পড়েছে ভীষণ বিপদে। অগত্যা তারা আবার ব্রোকার সুকুমার সাহার শরণাপন্ন হয়। সুকুমার সাহা বাড়িটার দায়িত্ব নিজের হাতে তুলে নেন। এখনও প্রায় প্রত্যেক দিন নতুন নতুন খদ্দের এনে তিনি বাড়িটা দেখিয়ে চলেছেন, আর পান চিবোতে চিবোতে বলে চলেছেন, দাদা নিয়ে নিন, বাড়িটা একদম জলের দরে পাবেন। মেদিনীপুর শহরের বুকে এত বড় বাড়ি আপনাদের পছন্দ হলে বলুন, মালিককে বলে আমি আপনাদের বাজেটের মধ্যে করিয়ে দেবো, টাকার জন্য চিন্তা করবেন না, আমি তো আছি দাদা, আপনাদের মুশকিল আসান। ঠিক সেই সময় কনকনে ঠান্ডা একটা বাতাস বাড়িটার উপর দিয়ে বয়ে যায়।
গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।